বিয়ের ৩ বছরের মাথায় আমার ডিভোর্স হয়েছে। ডিভোর্সের একমাত্র কারণ আমি কোনোদিন সন্তানের মা হতে পারবো না, ডাক্তার বলেছে। তারপর থেকে আমার সুখের জীবনটা যেন ধ্বংস হতে শুরু করলো। আমার শাশুড়ির ব্যবহারও পরিবর্তন হতে শুরু করলো। যে স্বামী আমাকে ছাড়া কিছু বুঝতো না, যে শাশুড়ি আমার হাতের রান্না ছাড়া অন্য কারোর হাতের রান্না মুখে রুচি হতো না, কোথায় গেল সেসব ভালোবাসা? একটা বাচ্চা না হওয়ার জন্য সবকিছু শেষ হতে শুরু করলো। কিছুদিন পর ডাক্তারের কথা শুনে আমার স্বামী নিতুল বলল, নিতু, তোমাকে একটা ভয়ঙ্কর কথা বলবো এখন, তুমি প্লিজ প্রস্তুত হয়ে নাও কথাটা শোনার জন্য। আমি অবাক হয়ে বললাম, ভনিতা করছো কেন? সহজ করে বলে ফেলো তো, কি বলতে চাও? নিতুল তখন কঠিন মুখ করে বলে ফেলল, আমি তোমাকে নিয়ে আসলে আর সংসার করতে পারবো না। তাছাড়া আমার মা যখন শুনেছে যে তুমি কখনো কনসিপ্ট করতে পারবে না, তখন মাও সেম কথাটাই বলেছেন, তোমায় ডিভোর্স দিয়ে দিতে। আমি নিতুলের দিকে অসহায় এবং অবাক হওয়ার চোখে তাকিয়ে রইলাম। নিতুল মুখ শক্ত রেখেই বলল, নিতু, আমি অপারগ। সন্তান দিতে পারবে না এমন মেয়ে নিয়ে গল্প উপন্যাসের নায়কেরাই শুধু সংসার করতে পারে, বাস্তবে এমন হয় না। নিতু, আমি তোমাকে সত্যি সত্যি ডিভোর্স দেব। সেদিন ডাক্তার দেখিয়ে নিতুলের সাথে সাথে তবুও তার বাসা পর্যন্ত গেলাম। ভাবলাম আমায় এভাবে বেহায়ার মতন ওর পিছন পিছন যেতে দেখে আমার প্রতি ওর মায়া জন্মাবে, তখন আর আমায় ডিভোর্স দিতে পারবে না ও। কিন্তু অদ্ভুত রকম কাণ্ড হলো বাড়িতে যাওয়ার পর। সবকিছু শুনেই ওর মা বললেন, নিতুল, শত হোক নিতুর সাথে তুই 3 বছর সংসার করেছিস, ওর প্রতি তো আমাদের একটা দায়িত্ব কর্তব্য তো আছে। ওকে ডিভোর্স দিতে হলে দিবি, 2-3 মাস যাক, ততদিনে তোর জন্য আমরা নতুন বউ দেখি। নিতু আমাদের সাথে বউ দেখবে। আমি তখন ভীষণ রকম চমকে উঠলাম। পৃথিবীতে একজন নারী অন্য একজন নারীর প্রতি এত নিষ্ঠুর হতে পারে তা ভাবতেও পারছি না আমি। এই বাড়িতে থাকার আর কোনো ইচ্ছেই হচ্ছে না আমার। আমি সঙ্গে সঙ্গে কান্না মাখা গলায় বললাম, নিতুল, আর কোনো মায়া দেখাতে হবে না আমার প্রতি, যথেষ্ট মায়া দেখিয়েছ। আমি এক্ষুনি চলে যাব বাসায়, মার কাছে চলে যাব। ভেবেছিলাম আমার কান্না ভেজা গলায় আমার স্বামী ও আমার শাশুড়ি আমার কষ্টটা একটু হলেও হয়তো বুঝবে, হয়তো মায়া হবে আমার জন্য। কিন্তু আমাকে অবাক করে দিয়ে নিতুলের মা বললেন, তাহলে নিতুল এগিয়ে দিয়ে আসুক। আমি বললাম, না, আমাকে কাকু দিয়ে আসতে হবে না। নিতুলের মা এবার নিতুলকে বললেন, নিতুল, তুই তবে ডিভোর্স দিয়ে দে, মামলা ডিসমিস হয়ে যাক। নিতুল সঙ্গে সঙ্গে বলে দিল, তাই হবে। পরদিনই উকিল এলো বাড়িতে, সবকিছু জেনে ঠিকঠাক করে চলে গেলেন। 1 মাসের মধ্যেই নাকি আমার আর আমার স্বামী নিতুলের সাথে ডিভোর্স হয়ে যাবে। তারপর এই একটা মাস আমাকে ওদের সাথে থাকতে হয়েছে। তখন কত রকম রূপ দেখতে পেয়েছি। আমার আর আমার স্বামীর একসাথে থেকেও আমরা একসাথে থাকতাম না। প্রয়োজন ছাড়া আমার স্বামী আমার সাথে একটা কথাও বলতো না। আর আমার শাশুড়ি, সে তো শুধু ডিভোর্সের অপেক্ষায় দিন গুনতো আর একে ওকে মেয়ের সন্ধান চাইতো। ভালো, নম্র, বাড়ির কাজ জানা আর সন্তান দিতে জানে এমন মেয়ে চাই। কিন্তু ওনাকে কে বোঝাবে যে সন্তান দিতে পারবে আর কে পারবে না সেটা যে ওপরবেলা ঠিক করেন। অবশেষে একটা মাস শেষ করে ফেললাম। হঠাৎ আমি একদিন নিজের ঘরে চুপচাপ বসেছিলাম। নিতুল আমায় হঠাৎ ডেকে আনলো ড্রয়িং রুম থেকে। এসে দেখি উকিল সাহেব বসে আছেন। বুঝতেই পারলাম আমার এই বাড়িতে থাকার দিন শেষ। ডিভোর্স পেপারে সই করার আগে পুরো বাড়িটা ভালো করে দেখে নিলাম। 3টে বছর এই জায়গায় কাটিয়েছি। কত স্মৃতি, ভালো মন্দ সব কিছু যেন আজ শেষ হয়ে গেল। অতঃপর রাত করে বাড়িতে একা একা কোনো খবর না দিয়েই হঠাৎ করে ফেরাই মা ভীষণ রকম অবাক হয়ে গেলেন। অবাক হলেন ভাইয়াও। মা ভয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, কি হয়েছে নিতু, এত রাতে যে একা একা চলে এলি? আমি সঙ্গে সঙ্গে কেঁদে উঠে বললাম, মা, মা গো,
আমি একেবারে চিরতরে চলে এসেছি। ভাইয়া অবাক হওয়া গলায় বললেন, মানে? আমি কাঁদতে কাঁদতেই বললাম, আমায় নিতুল ডিভোর্স দিয়েছে। মা কাঁপা কাঁপা গলায় বললেন, কি বলছিস? হঠাৎ করে এমন কেন করলো ও? আমার সন্তান হবে না এই জন্য? ডাক্তার বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না। ভাইয়া একেবারে চুপ হয়ে গেলেন কথাটা শুনে। মা কাঁদতে শুরু করলেন আমায় জড়িয়ে ধরে। আর আমি ভাবতে লাগলাম, আমার কি উপায় হবে এখন? আমার জীবনটা নষ্ট হয়ে গেল এভাবে। সকালবেলা পরাগ এলো আমাদের বাসায়। পরাগ হচ্ছে আমার ভাইয়ের বন্ধু এবং আমার প্রাক্তন। তার চাকরি ছিল না বলে তখন তার সাথে আমার বিয়েটা হয়নি। তার মা এসেছিলেন আমাদের বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে, কিন্তু মা তার মাকে এক প্রকার অপমান করেই সেদিন বলেছিলেন, আপনার বেকার ছেলের কাছে আমার মেয়েকে তুলে দিয়ে নিজের পায়ে কুড়ুল আমি বসাতে চাই না। সেই পরাগ এসে মাকে বলল, আন্টি, কি শুনেছি এটা নিতুর বিষয়ে? মা কেঁদে উঠলেন হাউমাউ করে। বললেন, সত্যিই শুনেছ বাবা, আমার নিতুর সব শেষ হয়ে গেল। মেয়েটার যে কি হবে এখন? পরাগ সঙ্গে সঙ্গে বলল, আন্টি, আপনি কিছু মনে না করলে আমি একটা আবদার করতে চাই। কি আবদার করতে চাও বাবা? নিতুর দায়িত্ব নিতে চাই আমি, নিতুকে বিয়ে করতে চাই আমি। মা সঙ্গে সঙ্গে বললেন, পরাগ, এই যে চেয়ারটা একটু বসো তো বাবা, এক কাপ চা খাও, তারপর তোমার বন্ধু পল্লবের সাথে গল্প গুজব করে বাড়ি ফিরে যাও। শোনো বাবা, আবেগে পড়ে মানুষ অনেক কিছুই বলে ফেলে, করেও ফেলে অনেক কিছু, কিন্তু পরে পস্তাতে হয়। আমি চাই না তুমি আবেগে গ্রস্ত হয়ে এমন কিছু করো। পরাগ বলল, না আন্টি, আমি আবেগী হয়ে কিছু বলছি না। তাছাড়া আমি ম্যারিডও না। আপনি জানেন না কি জানি না, কিন্তু পল্লব জানে। আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কখনো বিয়েই করব না। অ্যাকচুয়ালি লজ্জা লেখে তো আর লাভ নেই। আমি মাকে বলে দিয়েছিলাম নিতুকে ছাড়া আর কারোর সঙ্গে আমার সংসার করা ইম্পসিবল, কারণ আমি এক এক দিন এক একজনকে ভালোবাসতে পারবো না। মা খানিকটা চুপ করে রইলেন, তারপর বললেন, আজ তুমি ওঠো, আমি এই বিষয়ে নিতুর সাথে কথা বলবো। ও রাজি না রাজি একটা ব্যাপার আছে তো। আর তোমাকেও 3 দিন সময় দেয়া হলো। এই 3 দিন তুমি খুব করে ভাবো, ভেবে দেখো এই রিস্ক তুমি নিতে পারবে কিনা। এটা কিন্তু ছেলে খেলা নয়। যার সাথে তুমি সংসার করবে তার কিন্তু কখনো কোনো সন্তান সন্ততি হবে না। এখন হয়তো আবেগের বশে তুমি নিতুকে বিয়ে করলে, 3 বছর পর দেখা গেল নিতুলের মতোই তুমি বললে, তোমাকে দিয়ে আর চলবে না আমার নিতু, আমার সন্তান চাই, সন্তান ছাড়া আমার কোনো ভবিষ্যৎ নাই। পরাগ চমকে ওঠা গলায় বলল, আন্টি, এই রিস্ক তো আমি আরো আগেই নিয়েছি। আমি এমনও যদি জানতাম যে নিতু আর মাত্র 3 বছর বাঁচবে, তবুও তাকে আমি বিয়ে করতাম। মা বললেন, আচ্ছা, যাই হোক, তোমার হাতে সময় আছে পর্যাপ্ত। মেয়ের তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, তার বিয়ে হওয়ার সম্ভাবনা 0। তুমি অনেক সময় নিয়ে ভাবো, তারপর দেখো কি করতে পারো। পরাগ বলল, আচ্ছা, আমি কি নিতুলের সাথে একটু কথা বলতে পারি আন্টি? মা বললেন, না, ওর সাথে এখন কোনো কথা বলা যাবে না। পরাগ বলল, আচ্ছা ঠিক আছে, আজ তবে আসছি। মা বললেন, আচ্ছা যাও। পরাগ চলে যাওয়ার পর মা এলেন আমার কাছে, এসে বললেন, সবই তো শুনেছিস, ছোকরাটা এসেছে দরদ দেখাতে। আরে, তোদের সাথে আমাদের না মেলে বংশ, গৌরব, না মেলে অর্থ সম্পত্তি। যাই হোক, এখন এটা বিষয় না। তোর হাতে ভালো সরকারি চাকরি আছে, কিন্তু এই চাকরির লোভে তো আর আমার মেয়ে হাতে তুলে দেওয়া ঠিক হবে না। তোদের মতন ছেলেদের আমি চিনি। এটা ভালোবাসার কোনো বিয়ে হবে না, এটা হবে প্রতিশোধ নেওয়ার আনুষ্ঠানিক আয়োজন। এটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। মা এই কথাগুলো পরাগকে উদ্দেশ্য করেই বলল। আমি মার দিকে তাকিয়ে রইলাম। পরাগকে আমি একসময় পাগলের মতন ভালোবাসতাম, পরাগও আমায় ভালোবাসতো। পরাগ আর আমি একবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। ওর মাথা ছুঁয়ে আমি বলেছিলাম, পরাগ, তোমাকে ছাড়া আমি আর কাউকে মেনে নিতে পারবো না। মা যদি জোর করে অন্য কোনো ছেলের সাথে আমায় বিয়ে দিয়ে দিতে চায়, তবে আমি বিষ খেয়ে মরে যাব। পরাগ সঙ্গে সঙ্গে আমার মুখ চেপে ধরেছিল আর কাঁপা কাঁপা গলায় বলেছিল, ছি, এমন কথা কেউ বলে? মৃত্যুর কথা আর কখনো বলবে না। তারপর পরাগ আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করলো। সে বলল, নিতু, আমি মৃত্যুর মতন কঠিন বিষয়কে ভয় পাই, তবে মরে যাওয়ার মতন কঠিন প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবো না।
তবে যা পারবো তা হলো আমার জীবনে তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারীকে আসতে দেব না। তোমায় যদি না পাই তবে অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করব না। পরাগ তার কথা রেখেছিল। আমি বাস্তবতার সম্মুখীন হয়ে সব ভুলে গিয়েছিলাম, প্রতিজ্ঞা রাখা হয়নি। মা বলেছিল নিতুলকে বিয়ে না করলে মা সুইসাইড করবে। আমি তখন ভয় পেয়েছিলাম, বাধ্য হয়েছিলাম সেদিন বিয়ে করতে। বিয়ের পর যে পরাগকে ভুলে গিয়েছিলাম একেবারে, বিষয়টা এমন না। বারবার মনে পড়তো ওর কথা, ওর সাথে দেখা করা, ওর সাথে কথা বলা, ওর দেওয়া ছোট্ট ছোট্ট খুশি, আমাদের দুজনের কত ছোট্ট ছোট্ট স্বপ্ন বোনা, সংসারের স্বপ্ন দেখা, দুজন দুজনের হাতে হাত রাখা, কত সময় ধরে ফোনে কথা বলা, সব কিছু মনে পড়তো। কিছু বলতে পারিনি আমি। আমি শুধু ভুলে থাকার অভিনয় করতাম। আমার মনে হয় পৃথিবীর সব মানুষই এমন, সত্যিকারের কেউ কাউকে ভুলে থাকতেই পারে না, শুধু চেষ্টা করে ভুলে যাওয়ার, আর অভিনয় করে যে আমি ভুলে গেছি, সম্পূর্ণ রকমে ভুলে গেছি। কিন্তু আসলেই ভালোবাসা ভোলা তো যায় না, আর যা ভোলা যায় তা কখনো ভালোবাসা হয় না। ঠিক 3 দিন পর পরাগ আবার এলো আমাদের বাড়িতে। এসে মাকে বলল, আমি প্রস্তুত আন্টি। মা খেয়ালি সুরে বলেন, কিসের জন্য প্রস্তুত তুমি? পরাগ সহজ গলায় বলল, নিতুকে বিয়ে করার জন্য। আমি অনেক ভেবে দেখেছি, আমার মনে হয়েছে নিতুর আমার জীবনে ফিরে আসাটা হবে আমার জন্য আশীর্বাদ স্বরূপ, ওকে পাওয়া হবে আমার পরম সৌভাগ্য। মা কঠিন গলায় বললেন, শুধু তুমি এসে এসব বললে তো আর হবে না, বাড়ির গার্জেন লাগবে। তোমার গার্জেন তো তোমার মা, তোমার মাকে পাঠাও আমাদের বাড়িতে, উনি এসে বলুক, তারপর ডিসিশনে যাব আমরা। পরাগ বলল, আন্টি, মা এখানে আসবেন না। কেন আসবেন না? আজ আমার মেয়ে ডিভোর্সি বলে ভাব দেখাচ্ছেন? না আন্টি, বিষয়টা তেমন না। মা আগে একবার এসে লজ্জিত হয়ে গিয়েছিলেন, তাই তিনি এখানে আর আসতে লজ্জা পাচ্ছেন। তবে তাকে আমি রাজি করিয়েছি, তিনি আমায় সম্পূর্ণ অনুমতি দিয়েছেন। মা হেসে উঠলেন, হেসে বলেন, পরাগ, এটা ছেলে খেলা নয় বাবা। তোমার মতন একটা বাচ্চা ছেলের কথায় তোমার হাতে আমার মেয়েকে আমি তুলে দিতে পারি না। এখন যাও, মাকে নিয়ে আসো। পরাগ বলল, আন্টি, নিতুর সাথে আজ একটু কথা বলা যাবে? মা বললেন, না, সে কথা বলতে পারবে না। পরাগ আর কি করবে, বোকার মতন মায়ের সামনে থেকে উঠে বাসার দিকে পা ফেললো। অত জেদ ভালো নয়। মার জেদ শেষে মাটি হলো, অহংকার মিশে গেল মাটির সাথে। সেদিন আমাদের বাড়ি থেকে পরাগ অপমানিত হয়ে যাওয়ার পর থেকেই আমি কাঁদতে শুরু করলাম। মা বললেন, কাঁদছিস কেন তুই? কি হয়েছে রে নিতু? আমি কাঁদতে কাঁদতেই বললাম, তোমার এই জেদটার কারণেই আমি একবার আমার সুখকে হারিয়েছিলাম, পরাগকে কঠিন কষ্ট দিয়েছিলাম। এর ফল কি ভালো হয়েছে? ভালো হয়নি। এবারে জেদটার ফল কি হবে? আমায় কি এবারেও তুমি মৃত্যুর মুখে ঠেলে দিতে চাও মা? আমার কথায় মা জবাব দিতে পারলেন না। রাতে ভাইয়া বাসায় ফিরলে মা সবকিছু ভাইয়ার কাছে বললেন। ভাইয়া শুনে বলল, মা, তুমি মূর্খের চেয়েও অধম। পরাগ আর কখনো বোধ হয় আমাদের বাড়িতেই আসবে না, কোনোদিন না। মা বললেন, আমি ওকে ফেরাবো? আমি ভুল করেছি, এর মাসুল তো আমাকেই দিতে হবে। সে রাতেই মা একা একা চলে গেলেন পরাগদের বাড়ি। তারপর পরাগের মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলেন। তারপর বিয়ের ব্যাপারে কথা বললেন। পরাগের মা বললেন, এতে আমার কোনো অমত নেই, আমার সন্তানের মঙ্গলের জন্য আমি সব করতে পারি। মা হাসি মুখে পরাগদের বাড়ি থেকে ফিরলেন। এর ঠিক 15 দিন পর আমার আর পরাগের বিয়ে হয়ে গেল। মনে হচ্ছিল আমি আবার সেই ভালোবাসাকে কাছে পেয়েছি, যাকে পেলে আমার মনে হবে যে আমি এই দুনিয়ায় সমস্ত সুখ পেয়ে গেছি। বাসর রাতে পরাগ আমার সাথে ঘনিষ্ঠ হয়ে বলল, নিতু, আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার চেয়ে কোনো সুখী মানুষ এই পৃথিবীতে নেই। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, এটা কে বলল? আমি বলেছি। তোমাকে পাওয়ার পর মনে হয়েছে আমার আর কোনো দুঃখ নেই। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম আর বললাম, আমার সম্পর্কে সবকিছু জানার পরও তুমি কেন আমায় বিয়ে করতে রাজি হলে? পরাগ মৃদু হেসে বলল, ভালোবাসি বলে। তাছাড়া তোমার সন্তান হবে না এটা কি করে ডাক্তার জানে? সন্তান দানের মালিক কি ডাক্তার? আমার তো মনে হয় তুমি সন্তানের মা হবে শীঘ্রই। আমি ওর কথা শুনে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইলাম ওর দিকে আর ভাবলাম, কত সহজ মনের একটা মানুষ এই পরাগ, কত সুন্দর করে ভাবতে পারে সে।
এমন করে তো নিতুলও ভাবতে পারতো একদিন ঠিক আমাদের কোল আলো করে সন্তান আসবে, এমন একটা আশায় সারাটা জীবন কাটিয়ে দিতে পারতো না সে। কিন্তু এই যে বলে না, হাতের 5টা আঙুল সমান হয় না, হয়তো পরাগ আর নিতুলও তাই। পরাগের সাথে আমার দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করেই ওর মা কেমন যেন খাপছাড়া আচরণ করতে লাগলো আমার সাথে। বাড়ির সব ফাই ফরমাস আমাকে দিয়ে খাটাতে লাগলো। সেদিন সকালবেলা হঠাৎ করে বললেন, নিতু, আমার 1 কাপ চা দাও তো। আমি 1 কাপ চা করে নিয়ে গেলাম শাশুড়ি মায়ের কাছে। সেই চা মুখে দিয়ে মুখ কুচকে চায়ের কাপটা ফেলে দিলেন মেঝেতে। সঙ্গে সঙ্গে ঝনাত করে ভেঙে গিয়ে খান খান হয়ে গেল কাপটা। তারপর মা বললেন, এটা চা করেছো না শরবত করেছো? আমি চুপ করে নিচের দিকে তাকিয়ে রইলাম। মা বললেন, এমন বেকুবের মতন দাঁড়িয়ে রয়েছো কেন? এমন একটা মাইয়া নিয়ে তো তোমার মা বিরাট ভাব দেখাচ্ছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, মা, আমি আর 1 কাপ চা করে আনি। শাশুড়ি মা আমায় ধমক দিয়ে বললেন, একটা কাপের দাম 80 টাকা। 80 টাকা নষ্ট হলো তোমার এই রকম মার্কা চা বানানোর লইগা। আমি এই সকালবেলা আর 1 কাপ ভাঙতে আমার পয়সা নষ্ট করতে চাই না। এখন সামনে থেকে তুমি বিদায় হও। এমনিতেও তুমি অপয়া। গুণীজন কয়, সকালবেলা এসব মানুষের মুখ দেখলে সারা দিনটাই মাটি। তুমি আর কোনোদিন ভোর সকালে আমার চোখের সামনে পড়বা না। এখন এইভাবে খাম্বার মতন দাঁড়িয়ে না থাইকা সরো, যাও। মার সামনে থেকে কাঁদতে কাঁদতে এলাম আমি রান্নাঘরে। ইচ্ছে করলেও এখন আমি বিছানায় গা এলিয়ে শুয়েতে পারবো না। ভাত রাঁধতে হবে আমায়। পরাগ বাজার করতে গেছে, ওখান থেকে এসে সে গোসল করে সকালের খাবার খাবে, তারপর অফিসে যাবে। দেরি করা যাবে না। অবশ্য পরাগের সামনেও কান্না কান্না ভাব করে থাকা যাবে না। ওর সামনে থাকতে হবে হাসি খুশি। পরাগ তার মাকে খুব ভালোবাসে। আমি চাই না তাদের মা ছেলের সম্পর্ক আমি চাই না তাদের মা ছেলের সুন্দর সম্পর্কের মধ্যে কোনো ফাটল ধরুক। তার চেয়ে আমি একটু কষ্ট করি। হতে পারে এই কষ্টের শেষে আমার জন্য অপেক্ষা করছে পরম সুখ। কিছু কিছু মানুষ অত্যাচার করতে গিয়েও করতে পারে না। আমার শাশুড়ি মা এদেরই দলে। 2-4 দিন আমার সাথে খারাপ ব্যবহার করলেন। একদিন তো তিনি আমায় এমন ধমকাধমকি শুরু করলেন যে একটু পরই তার শরীর খারাপ করে ফেললো। তার আবার হাঁপানির টান আছে। সেই টান উঠে গেল। দমের পর দম ফেলছেন তিনি। আমি দৌড়ে গেলাম তার কাছে। তার প্রতি জন্ম নেওয়া সমস্ত রাগ অভিমান মুহূর্তে ভুলে গিয়ে তার শিয়রে বসলাম। তার হাতে পায়ে গলার কাছে তেল রসুন গরম করে ঘষে ঘষে লাগিয়ে দিলাম। ওষুধ এনে খাইয়ে দিলাম। এর খানিক পরই তিনি সুস্থ হয়ে উঠলেন। তারপর আমায় ডেকে বললেন, নিতু, আমি যে তোমারে অনেক পছন্দ করি, এটা কি তুমি জানো? আমি মার কথায় কোনো উত্তর দিলাম না, চুপ করে রইলাম। আমার চোখ কেমন ছলছল করছে। মা বললেন, তোমার সাথে যে খারাপ ব্যবহারটা করেছি এই কদিন, এটা তোমার মার উপর রাগ থেকে। তোমার মায়ের অহংকারের জন্য আমার ছেলের যে কি কষ্টের দিন গিয়েছে গো মা। কতদিন আমার ছেলে ঠিক মতন খায়নি, গোসল করেনি, চুল ঠিক করেনি। তার জীবনটা হয়ে গেছিল একেবারে এলোমেলো। গরিব বলে তোমার মা আমার ছেলেকে অপমান করেছিল। কিন্তু সত্যি বলতে কি মা, আমার ছেলের ভালোবাসা ছিল সত্য। গুণীজনে বলে, সত্য ভালোবাসার জয় একদিন না একদিন ঠিকই হয়। এই যে সেদিন তোমারে অপয়া বললাম, এটা আমি এমনিই বলেছি। ভেবেছিলাম তুমি এই কথা তুমি তোমার মায়ের কাছে বলবা, এতে তোমার মা রাখবে, কষ্ট পাবে। তোমার মার কষ্ট দেখতে চেয়েছিলাম আমি। কিন্তু মা, তুমি হইলা জ্ঞানী মাইয়া। তোমার কষ্টের কথা তুমি কারোর কাছে বলো নাই। এই যুগে বউদের একমাত্র প্রধান কাজ হলো শাশুড়ি আর ননদের নামে সত্যকে মিথ্যা বানিয়ে কথা লাগানো। কিন্তু তুমি এই কাজেও নেই। তোমার কাছে আমি ক্ষমার দরখাস্ত করি মা। আমার খারাপ ব্যবহারের জন্য আমি দুঃখিত। তুমি আমারে নিজের মা ভেবে মাফ করে দাও এবারের মতন। মার কথাগুলো শুনে এবার আমার চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে গেল। আমি বাঁ হাতের পিঠ দিয়ে সেই জল মুছে নিয়ে বললাম, মা, আমি কিচ্ছু মনে রাখিনি। মা এবার আমার হাতটা টেনে ধরলেন। তারপর বললেন, বাচ্চা কাচ্চার জন্য মন খারাপ করো না। কোনো দেশের কোন ডাক্তার বাচ্চা বলেছে যে তোমার কোনোদিন সন্তান সন্ততি হবে না? এটা হলো চরম ভুয়ো কথা। সন্তান দানের মালিক সে না, সন্তান দানের মালিক ওপরবেলা। তোমার একটা ঘটনা বলি, শুনো বৌমা।
আমার ছোট বোনের নাম সাজু। এই সাজুর বিয়ের 8 বছরেও সন্তান হয়নি। চেষ্টার কম করে নাই। টাকা পয়সা আছে, তার স্বামী তারে নিয়া বিলেত আমেরিকাও গেছে। সব ডাক্তারি ব্যর্থ। সন্তান হবে না, তার স্বামী কিন্তু তারে ডিভোর্স দেয়নি। সে বলল সন্তান দানের মালিক হচ্ছে সৃষ্টিকর্তা। সন্তান হবে না, এটা আমাদের ভাগ্য। এই ভাগ্যের পরিহাস আমাদের মেনে নেওয়া লাগবে। এই জন্য তো 8 বছরের সম্পর্ক নষ্ট করে দেওয়া যাবে না। সাজুর স্বামী ধৈর্য ধরেছিল, ধৈর্যের ফলও পাওয়া গেল। তাদের বিয়ের 1 যুগ পর কথা নাই বার্তা নাই, হুট করে সংবাদ পাইলাম সাজু গর্ভবতী। এখন তো তার 3 ছেলে 4 মেয়ে। এখন বুঝছো আসল কাহিনী? ডাক্তারকে ওপরওয়ালা চিকিৎসা করার ক্ষমতা দিলেও সন্তান তৈরির ক্ষমতা দেয় নাই। তুমি ধৈর্য ধরো, ধৈর্যের ফল হয় সুফল। মার কথা শুনে আমি কি যে তৃপ্তি পেলাম। পরাগত এমন সুন্দর করেই বোঝায়, আমাকে সান্ত্বনা দেয়। আসলে পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে। ভালো মানুষ না থাকলে পৃথিবীটা টিকে থাকতো কিভাবে? আরও 2 বছর পরের ঘটনা। আমার শাশুড়ির শরীরটা আরও খারাপ হয়ে গিয়েছে। তিনি এখন বিছানা থেকে উঠতেই পারে না। হাঁপানি থাকে, একেবারে কাহিল করে ফেলেছে। এই সময় একদিন আমি টের পেলাম অস্বাভাবিক কিছু, কিন্তু বিষয়টা আমি গোপন রাখলাম। এর আরও 3 মাস পর মা আমায় ডেকে কাছে নিলেন। তারপর বললেন, নিতু, তুমি তো ভীষণ ভেতর চাপা মানুষ গো মা। আমি অবাক হয়ে বললাম, মা, হঠাৎ এমন কথা বলছেন কেন আপনি? মা বললেন, কারণ তুমি আমার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছো, কিছু একটা লুকাচ্ছ। আমি বললাম, কি লুকাবো মা আপনার কাছে? তোমার সন্তান হবে এই কথা। আমি অবাক হয়ে বললাম, এই কথা তো আমি ছাড়া আর কেউ জানে না মা, তবে আপনি জানলেন কি করে? মা বললেন, মায়েরা অনেক কিছু জানে। তারা সন্তানের গায়ের রং দেখেই বলতে পারে সন্তানের ভেতর কোন অসুখ আর কোন সুখ চলছে এখন। আমি সঙ্গে সঙ্গে জড়ো হয়ে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে বললাম, মা, আমি বলতে সাহস পাচ্ছিলাম না। কেন জানি মনে হচ্ছিল এটা আমার দেখা কোনো স্বপ্ন। একটু পর দেখবো স্বপ্নটা ভেঙে গেছে। এর জন্য ভয়ে ভয়ে বলছিলাম না কারোর কাছে। মা সেদিন অদ্ভুত এক কাণ্ড করলেন। এমনিতে তিনি বিছানা থেকে উঠতে পারেন না একা একা, কিন্তু সেদিন সন্ধ্যাবেলা তিনি ছোট্ট মেয়েদের মতন লাফিয়ে বিছানা থেকে উঠে গেলেন। তারপর গেলেন আলমারির কাছে। আলমারি থেকে একটা সোনার চেন নামিয়ে এনে আমার গলায় পরিয়ে দিয়ে বললেন, আমার পক্ষ থেকে এই উপহার। পরাগদের বংশের নিয়ম এটা। বউ প্রথম গর্ভবতী হলে তার শাশুড়ির চেন বউয়ের গলায় পরিয়ে দেয়। তুমিও একদিন তোমার সন্তানের বউয়ের গলায় পরিয়ে দেবা এই চেন। সেই দিন সন্ধ্যাবেলায় মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম আমি। আর মনে মনে ভাবলাম, পৃথিবীর সবগুলো মানুষ এমন কেন না? এমন হলে কি সত্যি সত্যি পৃথিবীটা ভীষণ সুন্দর হয়ে যেত না? রাতে পরাগ ফিরে যখন শুনল সে আমার সন্তানের বাবা হতে যাচ্ছে, তখন সে খুশিতে আত্মহারা হয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে আমায় জড়িয়ে ধরে বলল, নিতু, তুমি জানো না, একটা ছেলে প্রথম সন্তানের বাবা হবে, এমন সংবাদের চেয়ে খুশির সংবাদ আর কোনো কিছু নাই এই পৃথিবীতে। আমি পরাগের দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে চকচক করছে জল। আমি আঙুলের ডগা দিয়ে সেই জলের কণা তুলে নিয়ে বললাম, পরাগ, আজ তোমার চোখে যে জল। পরাগ বলল, এটা আনন্দের। মানুষ শুধু দুঃখেই কাঁদে না, খুশিতেও কাঁদে। আমিও খুশিতে কাঁদছি। আমি সব সময় বিশ্বাস করতাম যে ওপরওয়ালা ঠিক আমাদের সন্তান দেবেন। এবার আমার মনের আশা পূরণ হলো। আমি পরাগকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম আর চুপি চুপি ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, পরাগ, আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। পরাগ আমার পিঠে আলতোভাবে হাত বুলিয়ে বলল, আমিও আমিও তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। হ্যাঁ, এটাই সত্যি। সৃষ্টিকর্তা সত্যিই মহান, ওনার তুলনা হয় না। এত সুখ তিনি লিখেছিলেন আমার কপালে। আমিও অন্যদের মতন বাচ্চার মা হব, আর 5 জনের মতন আমিও সন্তানের মুখে মা ডাক শুনব। অশেষ ধন্যবাদ আপনাকে সৃষ্টিকর্তা। আরেকটি খবর দেওয়া খুব প্রয়োজন আপনাদের। ওই যে নিতুল আমায় ডিভোর্স দিয়েছিল আমার সন্তান হবে না এই খবর শুনে, সে কিন্তু আমায় ডিভোর্স দিয়ে আরেকটি বিয়ে করেছিল। ডাক্তার এবারেও নাকি বলেছে তাদের কোনো সন্তান সন্ততি হবে না। কি অদ্ভুত ব্যাপার!
আসলে অবিশ্বাসীরা কোনো দিন জিততে পারে না, সব কিছু ওই যে ওপরওয়ালার কৃপা। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।